রবার্ট কিওসাকি, যিনি রিচ ড্যাড পুওর ড্যাড বইয়ের লেখক, তিনি বলেন যে অর্থোপার্জন করা একটি বিজ্ঞান যা স্কুলে শেখানো হয় না। স্কুল আমাদের শেখায় কিভাবে একজন কর্মচারী হওয়া এবং একটি কর্মজীবন গড়া যায়। আপনি যদি মধ্যবিত্ত পরিবারের থেকে আসেন, যেমন আমি আসি, তাহলে উচ্চ সম্ভাবনা থাকে যে আপনার পিতামাতারা আপনাকে কিভাবে দরিদ্র হতে হয় তা শিখিয়েছেন। এটি এই কারণে নয় যে আপনার পিতামাতারা আপনাকে ভালোবাসে না বা আপনাকে সফল হতে চান। তারা অব্যবহিত তথ্য গ্রহণ করেছিল এবং যখন আপনি জন্মগ্রহণ করেছিলেন, তারা এটি আপনাকে দিয়েছিল। কিওসাকি বলেন যে দারিদ্রতা হল জেনেটিক্সের মতো, এটি এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে পাস হয়। রিচ ড্যাড পুওর ড্যাড হল একটি আর্থিক বই যা আমি ১-৪ বা ১-৫ বছর বয়সে পড়তে চাইতাম। আমি অত্যন্ত সুপারিশ করছি যে আপনি এই বইটি পড়ুন বা এই ভিডিওটি দেখুন কারণ আমি ৭টি মূল পাঠের বিশেষ সংক্ষিপ্তসার করব। যখন রবার্ট ৯ বছর বয়সী ছিল, রবার্ট এবং তার শৈশব সাথী মাইককে একটি সহপাঠীর সমুদ্র তীরবর্তী বাড়িতে আমন্ত্রণ জানানো হয়নি কারণ তারা দরিদ্র শিশু ছিল। রবার্ট বাড়ি ফিরে এসে তার বাবাকে জিজ্ঞেস করে কিভাবে ধনী হওয়া যায় এবং একমাত্র উত্তর পেল যে তাকে আরও বেশি টাকা উপার্জন করতে শিখতে হবে। শিশু থাকাকালীন রবার্ট বুঝতে পেরেছিল যে এই পরামর্শ তাকে ধনী হতে সাহায্য করবে না। রবার্টের বাবা, যাকে রবার্ট তার দরিদ্র বাবা বলে, একজন শিক্ষক ছিলেন এবং ভালোভাবে জীবনযাপন করতেন কিন্তু সবসময় আর্থিকভাবে সংগ্রাম করতেন। রবার্ট এবং তার সাথী মাইক আরও টাকা উপার্জনের বিষয়ে শেখার জন্য অত্যন্ত সংকল্পবদ্ধ ছিল দেখে, রবার্টের বাবা, দরিদ্র বাবা, তাদের মাইকের বাবার সাথে কথা বলতে বললেন, যাকে রবার্ট তার ধনী বাবা বলে। রবার্ট এবং মাইক বেশ আশ্চর্য হয়েছিল কারণ ধনী বাবা তখনও ধনী ছিল না, তাছাড়া তিনি অষ্টম গ্রেডও শেষ করেননি কিন্তু একাধিক সফল ব্যবসা চালাতেন। তা সত্ত্বেও তারা মাইকের বাবার সাথে দেখা করতে গেল। সাক্ষাতের দিনে তিনি তাদের জিজ্ঞেস করলেন তারা কি টাকা উপার্জন করতে শিখতে প্রস্তুত। তারা উত্তেজিত হয়ে মাথা নাড়ল। তিনি তারপর তাদের একটি প্রস্তাব দিলেন। তিনি তাদের শুধুমাত্র তখনই শেখাবেন যদি তারা তার জন্য কাজ করে। তার মতে, যদি তারা কেবল বসে এবং শুনতে থাকে, তবে সময় নষ্ট হবে। তারা তার জন্য কাজ করলে দ্রুত শিখতে পারবে। রবার্ট একটি প্রশ্ন করতে চেয়েছিল কিন্তু তিনি তাদের সেই সুযোগ দেননি। তিনি বললেন, যদি তারা দৃঢ়তার সাথে সিদ্ধান্ত নিতে না পারে, তবে তারা কখনই টাকা উপার্জন করতে শিখবে না। সুযোগ আসে এবং যায়, এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা জানা একটি গুরুত্বপূর্ণ দক্ষতা। তারা জানত যে তাদের একটি সিদ্ধান্ত নিতে হবে। রবার্ট এবং মাইক পরস্পরের দিকে তাকাল এবং দুজনেই প্রস্তাবটি গ্রহণ করতে সম্মত হল। মাইকের বাবা খুশি হলেন এবং বললেন যে তিনি তাদের প্রতি ঘণ্টায় ১ সেন্ট দেবেন এবং তারা প্রতি শনিবার ৩ ঘণ্টা কাজ করবে। যদিও সেই দিন রবার্টের একটি সফটবল খেলা ছিল, তিনি খেলাধুলার পরিবর্তে কাজ করা এবং শেখা বেছে নেন। তিনি জানতেন এটি তার সুযোগ এবং এটি নষ্ট করতে চাননি। তাই রবার্ট এবং মাইকের বাবার কর্মী মিসেস মার্টিনের জন্য কাজ করা শুরু করল, যিনি একটি ছোট গ্রোসারি দোকান দেখাশোনা করতেন। এটি এমন দোকান ছিল যেখানে লোকেরা দুধ, রুটি, মাখন এবং সিগারেটের মতো প্রয়োজনীয় জিনিসপত্র কিনত। একমাত্র সমস্যা ছিল যে দোকানে কোনো এয়ার কন্ডিশন ছিল না, তাই তাদের রাস্তা এবং পার্কিংয়ের দিকে দরজা খোলা রাখতে হতো, যার মানে প্রতিবার একটি গাড়ি গেলে ধুলো ভিতরে ঢুকে পড়ত। তাদের কাজ ছিল তাক থেকে টিনজাত পণ্য বের করা, ডাস্টার দিয়ে পরিষ্কার করা এবং তারপর সেগুলি পরিপাটি করে রাখা। এটি অত্যন্ত বিরক্তিকর কাজ ছিল। তারা প্রতি শনিবার ৩ ঘণ্টা কাজ করত এবং ৩ সেন্ট পেত, যা খুব ভালো ছিল না যেহেতু একটি কমিক বই তখন ১ সেন্ট খরচ হতো। তারা এটা করত কারণ তারা টাকা উপার্জন করতে শিখতে চেয়েছিল। তবে ৩ সপ্তাহের পরে রবার্ট কাজ ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত ছিল। সে নিজেকে দাসের মতো মনে করেছিল, প্রতি ঘণ্টায় মাত্র ১ সেন্টের জন্য কাজ করে এবং প্রথম সাক্ষাতের পর থেকে মাইকের বাবাকে কখনো দেখেনি। তাই চতুর্থ সপ্তাহের দুপুরে, তিনি মাইককে বললেন যে তিনি স্কুল ছেড়ে দিচ্ছেন কারণ স্কুল ইতিমধ্যেই বিরক্তিকর ছিল এবং তিনি তার শনিবারগুলি এই কাজটি করে নষ্ট করতে চাননি। তিনি অবাক হয়ে গেলেন যখন মাইক হাসতে শুরু করল এবং বলল যে তার বাবা এটি ঘটবে বলে আশা করেছিলেন। মাইককে বলেছিলেন যে রবার্ট যখন ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত হবেন তখন তাকে দেখা করতে বলবে। এতে রবার্ট রেগে গেলেন, কিন্তু মাইক বললেন যে তার বাবার শেখানোর পদ্ধতি রবার্টের বাবা মার চেয়ে আলাদা ছিল। তিনি বক্তৃতা দিতে পছন্দ করতেন না এবং শেখানোর জন্য অভিজ্ঞতাকে ব্যবহার করতেন। রবার্ট পরবর্তী শনিবার মাইকের বাবার সাথে দেখা করার জন্য সম্মত হলেন তাকে শুনতে। এমনকি তার প্রকৃত বাবাও মাইকের বাবার ওপর রেগে গিয়েছিলেন। রবার্টের দরিদ্র বাবা তাকে পরামর্শ দিয়েছিলেন যে প্রতি ঘণ্টায় অন্তত ২-৫ সেন্ট বেতন বৃদ্ধির দাবি করুক এবং যদি না পায় তাহলে চাকরি ছেড়ে দিন। যখন রবার্ট মাইকের বাড়িতে পৌঁছালেন, তাকে ৪-৫ মিনিট লাইনে দাঁড়াতে হল মাইকের বাবা আসার আগে। ক্ষুব্ধ এবং রাগান্বিত রবার্ট মাইকের বাবাকে বললেন যে তিনি তার চুক্তির শেষটা রক্ষা করেননি।
তিনি তাকে বলেছিলেন যে কাজ করলে তাকে শেখাবেন, কিন্তু তিনি তার প্রতিশ্রুতি পূরণ করেননি। রবার্ট তাকে লোভী এবং তার কর্মচারীদের সম্মান না করার অভিযোগ করেন। তিনি রবার্টকে জিজ্ঞেস করলেন যে কি শিক্ষাদান মানে বক্তৃতা দেয়া। রবার্ট মাথা নেড়ে সম্মতি জানালেন। রিচ ড্যাড বললেন যে জীবনের সবচেয়ে ভালো শিক্ষক জীবন, এবং বেশিরভাগ সময় জীবন তোমাকে কথা বলে না। তিনি ব্যাখ্যা করলেন যে জীবন প্রায়ই আমাদের কিছু শেখানোর জন্য আমাদের চারপাশে ঠেলে দেয়। কিছু মানুষ জীবনকে তাদের চারপাশে ঠেলে দিতে দেয়, অন্যরা তাদের কাজ, বশ বা সঙ্গী মতো ভুল জিনিসগুলির বিরুদ্ধে লড়াই করে। কিন্তু কয়েকজন মানুষই জীবনের ঠেলাকে শেখার এবং উন্নতির সুযোগ হিসাবে গ্রহণ করে। রিচ ড্যাড বললেন যে তার 150 এর বেশি কর্মচারী ছিল, কিন্তু তাদের মধ্যে কেউই তাকে টাকা সম্পর্কে শেখানোর জন্য জিজ্ঞেস করেনি। তারা শুধুমাত্র চাকরি এবং বেতনের সন্ধান করত, তাদের কাজের আসল উদ্দেশ্য কখনই বুঝত না। তবে যখন মাইক তাকে বললেন যে তারা উভয়ই টাকা উপার্জন করতে শিখতে চায়, রিচ ড্যাড একটি কর্মসূচি তৈরি করার সিদ্ধান্ত নেন যা বাস্তব জীবনের অভিজ্ঞতাকে প্রতিফলিত করে। তিনি তাদের প্রতি ঘণ্টায় মাত্র 1 সেন্ট দেন, যা শুরুতে তাদের রেগে দেয়, কিন্তু তিনি ব্যাখ্যা করলেন যে তিনি চান তারা জীবনের ঠেলাকে অনুভব করুক যাতে তারা বুঝতে পারে তিনি কি শেখানোর চেষ্টা করছেন। যখন রিচ ড্যাড রবার্টকে জিজ্ঞেস করলেন তিনি এমন কম মজুরিতে কাজ করে কি শিখেছেন, রবার্ট তার লোভ এবং কর্মচারীদের প্রতি অসম্মানের বিষয়ে অভিযোগ করলেন। তিনি এমনকি তাকে হুমকি দিলেন যে যদি রিচ ড্যাড তাকে আরও টাকা না দেন বা আরও না শেখান, তবে তিনি চাকরি ছেড়ে দেবেন। রিচ ড্যাড ব্যাখ্যা করলেন যে বেশিরভাগ মানুষ ঠিক তাই করবে, যা রবার্ট পরামর্শ দিচ্ছে, চাকরি ছেড়ে দেবে এবং আরও বেশি বেতনের চাকরি খুঁজবে। তবে সাধারণত এটি তাদের সমস্যার সমাধান করবে না। তিনি চান রবার্ট বুঝুক যে বেতন বৃদ্ধির অপেক্ষা করা, বেশি টাকা তার সমস্যার সমাধান করবে এমনটা ভাবা সঠিক সমাধান নয়। সমাধান হল টাকা আপনার জন্য কাজ করবে। রবার্ট ধীরে ধীরে বুঝতে শুরু করলেন যে রিচ ড্যাড তাকে কি শেখানোর চেষ্টা করছেন। রিচ ড্যাড জিজ্ঞেস করলেন রবার্টের শিক্ষার প্রতি এখনও আগ্রহ আছে কিনা। যখন রবার্ট হ্যাঁ বললেন, রিচ ড্যাড বললেন যে তিনি আর তাকে দোকানের কাজের জন্য টাকা দেবেন না। রবার্ট বিভ্রান্ত হলেন। তিনি বেতন বৃদ্ধির জন্য এসেছিলেন, কিন্তু এখন তিনি বিনামূল্যে কাজ করবেন। রিচ ড্যাড বললেন যে যদি তিনি হবে। রবার্ট এবং মাইক 3 সপ্তাহ বিনামূল্যে কাজ করলেন। রিচ ড্যাড জিজ্ঞেস করলেন তারা কিছু শিখেছে কিনা, তারা বলল না। রিচ ড্যাড বললেন তাদের দ্রুত করে শিখতে শুরু করতে হবে। শিক্ষাটি বোঝানোর জন্য তিনি ছেলেদের বললেন মিসেস মার্টিন এবং পার্কের মানুষদের দিকে তাকাতে এবং ভাবতে যে জীবন তাদের কাছে আকর্ষণীয় মনে হয় কিনা। তারা কম টাকার জন্য কঠোর পরিশ্রম করত, তাদের পুরো জীবন চাকরির নিরাপত্তার মায়াকে আঁকড়ে ধরে রাখত এবং প্রতি বছর 3 সপ্তাহের ছুটি এবং হয়তো 4-5 বছরের সেবার পর পেনশনের জন্য অপেক্ষা করত। রিচ ড্যাড বললেন যে যদি এই ধরনের জীবন তাদের উত্তেজিত করে, তবে তিনি তাদের প্রতি ঘণ্টায় 2-5 সেন্ট বেতন বৃদ্ধির জন্য প্রস্তুত থাকবেন। তাদের হৃদযন্ত্রের ধাপ বেড়ে গেল এবং তারা জানত এটি তাদের জন্য কতটা অর্থপূর্ণ হবে, কিন্তু তবুও তারা না বলল। তাদের প্রতিরোধ দেখে রিচ ড্যাড তার প্রস্তাব $1 প্রতি ঘণ্টায় বাড়ালেন, তারপর $2। প্রতিবার যখন তিনি তার প্রস্তাব বাড়ালেন, রবার্টের হৃদযন্ত্র ফুটতে শুরু করল এবং তার মস্তিষ্ক তাকে প্রস্তাবটি গ্রহণ করতে চাপ দিচ্ছিল। তিনি জানতেন $2 প্রতি ঘণ্টা তাকে বিশ্বের সবচেয়ে ধনী শিশু বানিয়ে দিত। তিনি এমন টাকা উপার্জনের কল্পনা করতে পারছিলেন না। তিনি হ্যাঁ বলতে চাইলেন, তিনি একটি নতুন সাইকেল, একটি নতুন বেসবল গ্লাভ এবং তার বন্ধুদের প্রশংসা কল্পনা করতে পারছিলেন যখন তিনি কিছু টাকা দেখাতেন। কিন্তু কোনোভাবে তার মুখ বন্ধ রইল। রিচ ড্যাড 2 ছেলেকে দেখছিলেন যারা তার দিকে তাকিয়েছিল চোখ বট করে এবং মস্তিষ্ক খালি। তিনি তাদের পরীক্ষা করছিলেন এবং তিনি জানতেন তাদের অনুভূতির একটি অংশ প্রস্তাবটি গ্রহণ করতে চায়। তিনি বুঝতেন যে প্রতিটি মানুষের আত্মার একটি দুর্বল এবং প্রয়োজনীয় অংশ থাকে যা কেনা যেতে পারে, এবং তিনি জানতেন যে প্রতিটি ব্যক্তির আত্মার একটি অংশ থাকে যা প্রতিরোধক্ষম এবং কখনও কেনা যায় না। এটি শুধু কোনটি শক্তিশালী ছিল সেটি বুঝার প্রশ্ন ছিল। তাই তিনি একটি শেষ প্রস্তাব দিলেন $5 প্রতি ঘণ্টা। তাদের খালি চেহারা শান্তিতে পরিণত হল এবং তাদের প্রলোভন অদৃশ্য হয়ে গেল। মুহূর্তেই তারা অনুভব করল যে তাদের আত্মার দুর্বল এবং প্রয়োজনীয় অংশটি নীরব হয়েছে এবং যে অংশটির কোনো মূল্য নেই তা নিয়ন্ত্রণে নিয়েছে। রিচ ড্যাড বললেন যে এটি ভালো যে তাদের কোনো মূল্য নেই, কারণ বেশিরভাগ মানুষের জীবনের নিয়ন্ত্রণ ভয় এবং লোভ দ্বারা পরিচালিত হয়। টাকা না থাকার ভয়ে তারা কঠোর পরিশ্রম করে এবং একটি বেতন চেক উপার্জন করে, কিন্তু একবার তাদের টাকা পেলে লোভ তাদেরকে সমস্ত জিনিস কেনার বিষয়ে চিন্তা করতে বাধ্য করে, যা তাদেরকে আরও টাকা প্রয়োজন করে, যা তাদের আরও বেশি খরচ করতে এবং আরও বেশি কাজ করতে বাধ্য করে। এটি যা রিচ ড্যাড বললেন র্যাট রেস। মাইক জিজ্ঞেস করলেন যে আরেকটি উপায় আছে কিনা এবং রিচ ড্যাড বললেন যে আছে, তবে কম মানুষই এটি জানেন। মাইক জানতে চাইলেন কি তা এবং রিচ ড্যাড বললেন তারা বিনামূল্যে কাজ করার সময় এটি শিখবেন।
মাইক একটি ইঙ্গিত চাইলে রিচ ড্যাড বললেন যে প্রথম পদক্ষেপ হল সত্য বলা। যখন জিজ্ঞেস করা হলো কোনো সত্য, তিনি বললেন যে এটি তাদের কিভাবে অনুভব করছেন তা সম্পর্কে এবং তারা এটি নিজেদেরকে স্বীকার করতে হবে, অন্যদেরকে নয়। রিচ ড্যাড সন্দেহ প্রকাশ করলেন যে যারা তার জন্য কাজ করছে তারা তাদের সত্য স্বীকার করতে সক্ষম ছিল কিনা। বরং তারা টাকা না থাকার ভয় অনুভব করে এবং যুক্তিসঙ্গতভাবে প্রতিক্রিয়া দেওয়ার পরিবর্তে আবেগমূলকভাবে প্রতিক্রিয়া দেয়া। তারা তাদের ভয়ের মুখোমুখি হয় না এবং তাদের আবেগ তাদের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে। তারা টাকা উপার্জনের জন্য কাজ করে আশা করে যে এটি তাদের ভয় দূর করবে, কিন্তু তা কখনই করে না। টাকা তাদের আবেগ এবং আত্মার উপর নিয়ন্ত্রণ করে এবং তারা এই সত্যটি স্বীকার করতে অস্বীকার করে। রিচ ড্যাড তাদেরকে এই ফাঁদ থেকে বাঁচার জন্য আহ্বান জানালেন, বললেন যে ধনী হওয়া সমস্যার সমাধান করে না। যখন জিজ্ঞেস করা হলো কেন, তিনি আরেকটি মূল আবেগ পরিচয় করিয়ে দিলেন, ইচ্ছা। এটি সাধারণ যে মানুষ ভালো, সুন্দর বা আরও উত্তেজনাপূর্ণ জিনিসগুলি চায়। তারা প্রায়ই টাকা উপার্জনের জন্য কাজ করে কারণ তারা মনে করে এটি তাদের সুখী করবে, কিন্তু টাকা থেকে আসা সুখ স্বল্পস্থায়ী হয়। অনেক ধনী মানুষ প্রকৃতপক্ষে ভয়ে পরিচালিত হয়, মনে করে যে টাকা তাদের নিরাপদ অনুভূতি দেবে। তবে তারা সবকিছু হারানোর ভয় করে, যা তাদের আরও উদ্বিগ্ন করে তোলে যখন তারা দরিদ্র ছিল। আবেগ প্রায়শই আমাদের চিন্তাধারাকে নিয়ন্ত্রণ করে এবং ভয় আমাদের এমন সিদ্ধান্ত নিতে পরিচালিত করতে পারে যা প্রকৃত সমস্যার সমাধান করে না। উদাহরণস্বরূপ, যখন কেউ টাকা না থাকার ভয়ে থাকে, তখন তারা ভাবতে পারে যে একটি চাকরি পাওয়া একমাত্র সমাধান, কিন্তু বাস্তবে একটি চাকরি একটি দীর্ঘমেয়াদী সমস্যার জন্য শুধুমাত্র একটি সাময়িক সমাধান। এটি গুরুত্বপূর্ণ যে আমরা নিজেদের জন্য কিভাবে চিন্তা করতে শিখি এবং আমাদের আবেগ আমাদেরকে নিয়ন্ত্রণ করতে না দিই। রিচ ড্যাড বললেন যে তিনি আশা দেখলেন যখন উভয় ছেলেই বিনামূল্যে কাজ করতে সম্মত হল এবং তারা তাদের আবেগের বিরুদ্ধে প্রতিরোধ করেছিল যখন রিচ ড্যাড তাদের আরও টাকা দিয়ে প্রলোভিত করেছিলেন। তারা শিখছিল কিভাবে চিন্তা করতে হয় আবেগময় হয়ে থাকা সত্ত্বেও। তিনি তাদের বললেন কাজ করতে থাক এবং যত তাড়াতাড়ি তারা বেতন চেকের প্রয়োজন ভুলে যাবে, তাদের প্রাপ্তবয়স্ক জীবন তত সহজ হবে। তিনি তাদের উৎসাহিত করলেন বিনামূল্যে কাজ করতে এবং শীঘ্রই তাদের মস্তিষ্ক তাদের টাকা উপার্জনের উপায় দেখাবে যা তিনি কখনও তাদের দিতে পারেননি। তারা এমন জিনিস দেখতে সক্ষম হবে যা অন্যরা দেখতে পারবে না। মুহূর্তেই তারা একটি সুযোগ দেখল এবং তাদের জীবনের বাকি অংশের জন্য তাদের সুযোগগুলি দেখতে থাকবে। ছেলেরা রিচ ড্যাডের পরামর্শ অনুযায়ী কাজ করল এবং শীঘ্রই তারা একটি লাইব্রেরি তৈরি করার সুযোগ দেখল যেখানে শিশুরা প্রবেশ ফি দিয়ে যতটা কমিক বই পড়তে চাইবে পড়তে পারবে। তারা মাইকের ছোট বোনকে প্রধান গ্রন্থাগারিক হিসেবে নিয়োগ করল। তিনি প্রতিটি শিশুর কাছ থেকে লাইব্রেরি প্রবেশের জন্য 1 সেন্ট চার্জ করলেন। এটি শিশুদের জন্য একটি সস্তায় সমাধান ছিল যেহেতু একটি কমিক বইয়ের মূল্য ছিল 1 সেন্ট এবং তারা 2 ঘণ্টায় 5-6টি পড়তে পারত। মাইক এবং রবার্ট প্রতি সপ্তাহে $50 গড়ে আয় করত 3 মাসের মধ্যে। তারা তার বোনকে প্রতি সপ্তাহে $1 বেতন দিত এবং তাকে বিনামূল্যে কমিক পড়ার অনুমতি দিত। 3 মাস পরে তাদের একটি ঝগড়ার কারণে লাইব্রেরি বন্ধ করতে হল, কিন্তু তারা ইতিমধ্যেই শিখে গিয়েছিল কিভাবে টাকা তাদের জন্য কাজ করাতে হয় যদিও তারা শারীরিকভাবে উপস্থিত না থাকলেও। তারা প্রথম পাঠটি শিখে গিয়েছিল যে ধনী লোকেরা টাকা উপার্জনের জন্য কাজ করে না। তারা আরও শেখার জন্য প্রস্তুত ছিল এবং মাইকের বাবা তাদের শেখানোর জন্য প্রস্তুত ছিলেন।